ক্লাস 12-এর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের আলোচনার দ্বিতীয় পর্বে আছি। এখানে আমরা স্ত্রীস্তবক বা গাইনোয়েশিয়াম সম্পর্কে জানব। স্ত্রীস্তবক বা গাইনোয়েশিয়াম তার তিনটি অংশ: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয় বা গর্ভাশয়। গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক তার একককে বলা হয় গর্ভপত্র বা কার্পেল। আমরা এই ছবিতে এখানে কার্পেল বা গর্ভপত্র দেখাচ্ছি। এটা হচ্ছে গর্ভপত্র বা কার্পেল। কার্পেল বা গর্ভপত্র আমরা ধরে নিচ্ছি এরকম গঠন, এরকম লিফ লাইক স্ট্রাকচার, মেবি হোয়াইট অর কালারফুল, এরকম একটা গঠন গর্ভপত্র। এবার গর্ভপত্র যদি একাধিক গর্ভপত্র একসঙ্গে জোড়ে, অর্থাৎ একটি গর্ভপত্র তার সঙ্গে তার প্রান্ত বরাবর আরও একটি গর্ভপত্র জুড়ল, দৈর্ঘ্য বরাবর এবং প্রান্ত বরাবর জুড়ল, তো এরকম আমরা এখানে তিনটি গর্ভপত্র তার সংযোগ বুঝিয়েছি। তিনটি একসঙ্গে জুড়ে একটি স্ত্রীস্তবক তৈরি হয়েছে। ব্যাপারটা এরকম, আমরা তিনটে রং বুঝিয়েছি আলাদা করে, তিনটে কাগজ বোঝানোর জন্য। তো তিনটি আমরা ধরে নিচ্ছি ইয়েলো, হোয়াইট অ্যান্ড রেড, তিনটি আলাদা কার্পেল। তো এখানে দুটি কার্পেল দৈর্ঘ্য বরাবর যুক্ত, এখানে দুটি কার্পেল দৈর্ঘ্য বরাবর যুক্ত, এবং এই দুটি কার্পেলও আমরা তাদের প্রান্ত বরাবর এবং দৈর্ঘ্য বরাবর যদি যুক্ত করে দিয়ে একটা স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র তৈরি করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যুক্ত গর্ভপত্রী, বহু গর্ভপত্রী, মোর দ্যান ওয়ান, এবং গর্ভপত্রগুলো একসঙ্গে জুড়ে গেল, তাই বলছি যুক্ত গর্ভপত্রী। এই দুটো প্রকারই, বহু গর্ভপত্রী এবং যুক্ত গর্ভপত্রী, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই যে তিনটে এখানে দেখিয়েছি, তিনটে গর্ভপত্র একসঙ্গে জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে তৈরি হচ্ছে একটি ডিম্বাশয়। ভেতরে কিন্তু একটি প্রকোষ্ঠ, এই ডিম্বাশয়টির ভেতরে একটি প্রকোষ্ঠ। তো এই যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট ডিম্বাশয়, এই ছবিটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট বা এক প্রকোষ্ঠ যুক্ত সিঙ্গল চেম্বার্ড যে ওভারি তার ছবি। নিচের ছবিটা যেটা দেখতে পাচ্ছি, যে এখানে যদি এমন হতো যে এই দুটি গর্ভপত্রের কিনারা থেকে একটা প্রাচীর তৈরি হতো, এই দুটি গর্ভপত্রের কিনারা না, কিনারা সংযোগস্থল, এই দুটি গর্ভপত্রের এই যে সংযোগস্থল, এখান থেকে একটা প্রাচীর তৈরি হতো, এবং এই দুটি গর্ভপত্রের সংযোগস্থল থেকেও একটি প্রাচীর তৈরি হতো। তিনটি প্রাচীর ডিম্বাশয়ের কেন্দ্রে প্রবেশ করে একসঙ্গে জুড়ে গিয়ে একটি অক্ষ তৈরি করত, এরকম হতে পারত। সেক্ষেত্রে ভেতরে অনেকগুলি প্রকোষ্ঠ তৈরি হয়ে যাচ্ছে। এটাকে বলছি আমরা বহু গর্ভপত্রী, যুক্ত গর্ভপত্রী এবং বহু প্রকোষ্ঠ বিশিষ্ট বা মাল্টি কার্পেলারি ওভারি বা ডিম্বাশয়। এবার এরকম যদি হয় যে একাধিক গর্ভপত্র জুড়ছে না, একটি গর্ভপত্র আছে, তাহলে মোনোকার্পেলারি বা এক গর্ভপত্রী। এখানে যেমন মাল্টি কার্পেলারি, এটা হচ্ছে মোনোকার্পেলারি। একটি গর্ভপত্র, তারই প্রান্তগুলি পরস্পরের সঙ্গে জুড়ে যাচ্ছে এইরকমভাবে, দৈর্ঘ্য বরাবর জুড়ে গেল পুরোটা, জুড়ে গিয়ে তৈরি হচ্ছে একটি স্ত্রীস্তবক, যার ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তাহলে এইখানে যেটা হবে যে এটি জুড়ে গিয়ে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক গর্ভপত্রী, এক প্রকোষ্ঠ বিশিষ্ট ডিম্বাশয় তৈরি হবে এখানে। তাহলে এটা একটি গর্ভপত্র, তার এটা যদি আমরা বলি যে দৈর্ঘ্য বরাবর সংযোগস্থল হচ্ছে এটা, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর তার সংযোগস্থল। তাহলে এটা হচ্ছে এক গর্ভপত্রী, এক প্রকোষ্ঠ বিশিষ্ট ডিম্বাশয়। এবার যদি এরকম হয় যে অনেকগুলি গর্ভপত্র আছে, কিন্তু গর্ভপত্রগুলো এরকম একসঙ্গে জুড়ে গেল না, প্রত্যেকে পৃথকভাবে এক প্রকোষ্ঠ বিশিষ্ট ডিম্বাশয় গঠন করলো, এরকম যদি হয়, তাহলে এই গর্ভপত্রটি একটি ডিম্বাশয় গঠন করলো, এই গর্ভপত্রটি একটি ডিম্বাশয় গঠন করলো, এইটি একটি আলাদা ডিম্বাশয় গঠন করলো, কিন্তু তিনটি একই ফুলের মধ্যে আছে, যদিও তারা পরস্পর জুড়ে যায়নি একসঙ্গে। এইখানে কি হয়েছে, এইখানে তিনটি গর্ভপত্র একসঙ্গে জুড়ে গিয়েছে, তাই এটা যুক্ত গর্ভপত্রী। আর এখানে তিনটি পৃথক আছে, তাই এটি মুক্ত গর্ভপত্রী। গর্ভপত্রের সংখ্যা যেহেতু একের বেশি, তাই বহু গর্ভপত্রী, কিন্তু মুক্ত গর্ভপত্রী, কারণ গর্ভপত্রগুলো পরস্পর নিজেদের মধ্যে জুড়ে যায়নি, প্রত্যেকে একটি করে ডিম্বাশয় গঠন করেছে, তাই অনেকগুলি ডিম্বাশয় পাচ্ছি আমরা এখানে। আমরা এই ছবিতে এই মুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় বুঝিয়েছি। আতা, নোনা এই জাতীয় ফলের ক্ষেত্রে এরকম মুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় দেখা যায়। এছাড়া বেশিরভাগ ফুলের ক্ষেত্রে এরকম যুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় দেখা যায়। আর এই এক গর্ভপত্রী ডিম্বাশয়, যেমন শিম গাছের ক্ষেত্রে, মটর গাছের ক্ষেত্রে এরকম এক গর্ভপত্রী ডিম্বাশয় দেখা যায়। আশা করি আমরা এইখান থেকে গর্ভপত্র, তার সংযোগ
এবং তার ফলে তৈরি হওয়া বিভিন্ন রকম ডিম্বাশয় এ সম্পর্কে মোটামুটি স্পষ্ট ধারণা দিতে পারলাম। এবার আমরা জেনে নেব ডিম্বকের গঠন। ডিম্বাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক থাকে। এখানে আমরা একটি গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়, সেই ডিম্বাশয়ের ভেতরে অনেকগুলি ডিম্বক এঁকেছি। একটি ডিম্বককে এখানে বড় করে দেখানো হচ্ছে। ডিম্বক ডিম্বাশয়ের দেয়ালে, ডিম্বাশয়ের ভেতরে যে কোনো অংশের সঙ্গে ডিম্বক বৃন্তের সাহায্যে যুক্ত থাকে। ডিম্বক বৃন্ত আর ডিম্বকের সংযোগস্থলকে বলছি ডিম্বক নাভি। ডিম্বক বৃন্ত এবং ডিম্বক এর সংযোগস্থল ডিম্বক নাভি। এর উপরে থাকছে ডিম্বক মূল বা চ্যালাজা। এই চ্যালাজা থেকে দুদিকে তৈরি হয়েছে ডিম্বক ত্বক। আমরা এখানে দুটি ডিম্বক ত্বক দেখতে পাচ্ছি, কোনো কোনো ডিম্বকে একটি ডিম্বক ত্বকও থাকতে পারে। ডিম্বক ত্বক, যেটা ভেতরে ডিম্বক ত্বক, তার ভিতরে থাকছে ভ্রূণপোষক কলা বা নিউসেলাস। এই ভ্রূণপোষক কলার মধ্যে ভ্রূণের জন্য কিছু পরিমাণ খাদ্য জমা থাকতে পারে। তার ভিতরে থাকছে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক বলে একটি গঠন। ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক, এর ভিতরে কেন্দ্রে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকছে, যার নাম নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস। আসলে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ফিউজ করে গিয়ে এটা তৈরি হয়েছে। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি ডিম্বাণু বা ওভাম, এটা একটা হ্যাপ্লয়েড কোষ। তার দুপাশে দুটি সহকারী কোষ বা সাইনার্জিডস থাকে। এই সাইনার্জিডগুলিও প্রত্যেকটি হ্যাপ্লয়েড। আর ডিম্বক মূলের কাছাকাছি থাকে তিনটি প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল, তিনটে একসঙ্গে অ্যান্টিপোডাল সেলস। এখানেও প্রতিটি কোষ কিন্তু হ্যাপ্লয়েড। এইটি হচ্ছে একটি ডিম্বকের সামগ্রিক গঠন। এবার আমরা ডিম্বক বা ওভিউলের প্রকারভেদ জেনে নেব। আমরা জানি যে ডিম্বাশয়ের ভেতর ডিম্বক থাকে, ওভিউল থাকে। তার বিভিন্ন অংশগুলির অবস্থান কেমন তার উপর ভিত্তি করে ডিম্বককে এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি অর্থোট্রপাস বা ঊর্ধ্বমুখী ডিম্বক। এটা পাওয়া যায় গোলমরিচের মতো উদ্ভিদের ক্ষেত্রে। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিম্বক রন্ধ্র উপরের দিকে এবং ডিম্বক মূল নিচের দিকে, এটা ঊর্ধ্বমুখী। অধোমুখী বা নিম্নমুখী বা অ্যানাট্রোপাস, এটা পাওয়া যায় ছোলা, মটর এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিম্বক রন্ধ্রটি নিচের দিকে আর চ্যালাজা বা ডিম্বক মেরু উপরের দিকে। আরও একটি বিষয় উল্লেখ্য যে ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মেরু ডিম্বক নাভির দুই দিকে থাকে। ডিম্বক নাভি যদি এখানে থাকে তার দুই দিকে ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মেরু থাকছে। তৃতীয় প্রকার অ্যাম্ফিট্রোপাস বা পার্শ্বমুখী। পপি মানে আফিম গাছ যেটাকে বলা হয়, সেই পপির ক্ষেত্রে এই জাতীয় ডিম্বক দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি মানে ডিম্বক রন্ধ্র আর ডিম্বক মূল এই দুটোকে যদি আমি সরলরেখায় যোগ করি, তার সঙ্গে 90 ডিগ্রিতে আছে এই ডিম্বক বৃন্তটি। পুরো জিনিসটা মানে ডিম্বকের যে অক্ষ, লম্ব অক্ষ, তার সঙ্গে সমকোণে হচ্ছে ডিম্বক বৃন্তটি। এটা অ্যাম্ফিট্রোপাস বা পার্শ্বমুখী। চতুর্থ প্রকার ক্যাম্পাইলোট্রোপাস বা বক্রমুখী। এটা সর্ষে জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিম্বক মূল যেটা চ্যালাজা, এই চ্যালাজাটি ডিম্বক রন্ধ্রের পাশে অবস্থান করছে। চ্যালাজা ডিম্বক রন্ধ্রের বা পাশে একদম অবস্থান করছে। এটা খানিকটা লম্বাটে হয়ে গিয়েছে গঠন। লাস্ট যে টাইপ হেমিঅ্যানাট্রোপাস, শেষ প্রকার হেমিঅ্যানাট্রোপাস বা অধোমুখী ডিম্বাশয়। অধোমুখীর ক্ষেত্রে কি খেয়াল করলাম আমরা, হাইলামের দুই দিকে চ্যালাজা আর মাইক্রোপাইল রয়েছে, অর্থাৎ ডিম্বক মেরু এবং ডিম্বক রন্ধ্র এটা ডিম্বক নাভির দুই দিকে আছে। এখানেও তাই দেখতে পাচ্ছি, এখানে হাইলাম রয়েছে, ডিম্বক নাভি এখানে রয়েছে, ডিম্বক মেরু এবং ডিম্বক রন্ধ্র তার দুই দিকে রয়েছে। তবে এখানে যেমন স্পষ্ট দুই দিকে ছিল, এখানে যেন এই হাইলামটা খানিকটা চ্যালাজার দিকে, খানিকটা দিকে, সেই জন্য অর্ধ অধোমুখী আমরা বলেছি। এক্ষেত্রে এই ভ্রূণস্থলীটি খানিকটা এরকম বেঁকে গিয়েছে, একে অশ্বক্ষুর আকৃতি অনেকটা হয়ে গিয়েছে। তো এইটাকে আমরা বলছি হেমিঅ্যানাট্রোপাস বা অর্ধ অধোমুখী। এটা ছোট কুট বা স্যাজিটারিয়া জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে ডিম্বকের আকৃতি অনুযায়ী এই হলো ডিম্বকের প্রকারভেদ। এবার যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্ত্রী রেণুর উৎপত্তি বা মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোর মানে স্ত্রী রেণু। আমরা এখানে এই যে গঠনটি দেখছি, এটি একটি ডিম্বক উৎপত্তি যখন হচ্ছে, পুষ্পমুকুলের মধ্যে যখন উৎপন্ন হচ্ছে বা ফুলের মধ্যে উৎপন্ন হচ্ছে, সেই অবস্থায় একদম প্রাথমিক অবস্থা হচ্ছে এটা। তখন এই বাইরের স্তরটাকে আমরা বলছি বহিস্তক, তার নিচে একটি অধস্তক বা হাইপোডার্মিস আছে। এই হাইপোডার্মিসের একটি কোষ আকারে আয়তনে বড় হয়ে
দেখতে পাচ্ছি আমরা বাকি যে কোষগুলি অধস্তকে তার চেয়ে পৃথকভাবে নিজের পরিচয় তৈরি করেছে। এটাকে বলা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, ডিপ্লয়েড কোষ অবশ্যই। আর্কিস্পোরিয়াল কোষ মাইটোসিসের মাধ্যমে বিভক্ত হয়ে দুটি পৃথক কোষে পরিণত হলো। এই বিভাজনটা হরাইজন্টাল সেল ডিভিশন হয়েছে, হয়ে একটি প্রাথমিক প্রান্তীয় কোষ হয়েছে, একটি স্ত্রীরেণু মাতৃকোষ হয়েছে। এবার এই প্রাথমিক প্রান্তীয় কোষ যেটি, এটা বারবার উল্লম্ব তলে বিভাজিত হয়েছে এবং পরবর্তীকালে ভার্টিক্যালও হরাইজন্টালও হয়েছে ডিভিশন হয়ে হাইপোডার্মিসের নিচে আবার কোষের স্তর তৈরি করেছে কয়েকটি। আর স্ত্রীরেণু মাতৃকোষটি যথারীতি আকারে আয়তনে খানিকটা বৃদ্ধি পেয়েছে। এবার এই স্ত্রীরেণু মাতৃকোষটি মাইটোসিসের মাধ্যমে পরপর দুবার বিভাজিত হয়ে মিওসিসের মাধ্যমে বিভাজিত হবে দুবার পরপর, প্রথম মিওসিস দ্বিতীয় মিওসিস হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষে পরিণত হবে। 4টি হ্যাপ্লয়েড কোষ, এই 4টি স্ত্রীরেণু বা মেগাস্পোর হ্যাপ্লয়েড সেল। এই 4টি হ্যাপ্লয়েড সেলের মধ্যে, 4টি স্ত্রীরেণুর মধ্যে 3টি, ওপরের 3টি ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাচ্ছে, এই 3টি। আর নিচে একটি কোষ, সেটি সক্রিয় স্ত্রীরেণুতে পরিণত হচ্ছে। এই সক্রিয় স্ত্রীরেণু বা অ্যাক্টিভ মেগাস্পোর এর উৎপত্তি পর্যন্ত যে ঘটনা এতক্ষণ আমরা দেখলাম, আলোচনা করলাম, সেটা হচ্ছে স্ত্রীরেণুর উৎপত্তি বা মেগাস্পোরোজেনেসিস। এরপর এই মেগাস্পোর বা স্ত্রীরেণু থেকে তৈরি হবে গ্যামেটোফাইট দশা বা লিঙ্গধর দশা, এবং সেখান থেকেই স্ত্রী জনন কোষ বা গ্যামেট, ফিমেল গ্যামেট বা ওভাম, মাইক্রোগ্যামেটও বলতে পারি তাকে, তার উৎপত্তি ঘটবে কিভাবে সেটা আমরা এবার দেখে নেব। তার মানে আমরা এরপরে যে আলোচনা করতে চলেছি সেটা এই কোষটিকে ধরে নিয়ে, আমরা এত কিছু আঁকবো না, শুধু এই কোষটি থেকে আঁকা শুরু করব। আমরা শেষে যে স্ত্রীরেণুটি দেখেছিলাম হ্যাপ্লয়েড সেল, এটি সেই স্ত্রীরেণুটি। তার কেন্দ্রে একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আমরা এখানে আঁকছি। আমাদের সাইটোপ্লাজম আঁকার তত দরকার নেই, আচ্ছা তারপরে দেখাতে পারি আমরা। যাই হোক, সাইটোপ্লাজম আমরা দেখিয়ে দিই এখানে। এই কোষ, এতে অনেকগুলি ভ্যাকুওলের মতো স্পেস তৈরি হয়, নিউক্লিয়াসকে ঘিরে কিছুটা সাইটোপ্লাজম থাকে আর বাকিটা কোষের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে। এই কোষটি, কোষের যে নিউক্লিয়াসটি, এবার সেই নিউক্লিয়াসটি মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হবে। এটি যদি নিউক্লিয়াস বিভাজিত হয় এবার এর, তাহলে এবার এর আমরা আরো বড় করে আঁকছি। নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি প্রান্তীয় নিউক্লিয়াস হবে, মানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস হবে, দুই প্রান্তের দিকে চলে যাবে। এবং এখানেও ওই সাইটোপ্লাজম কোষের বিভিন্ন অংশে উপস্থিত, কোথাও কোথাও বড় বড় ভ্যাকুওল থাকছে। দুটি নিউক্লিয়াস উৎপন্ন হলো এবং দুই প্রান্তে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস দুটি অবস্থান করছে। এর পরের পর্যায়ে এই নিউক্লিয়াসটি আর একবার বিভাজিত হবে, হবে আরো দুটি নিউক্লিয়াস। অর্থাৎ এবার হবে 4টি নিউক্লিয়াস, অর্থাৎ এইটি থেকে তৈরি হবে দুটি নিউক্লিয়াস এবং এইটি থেকেও তৈরি হবে দুটি পৃথক নিউক্লিয়াস।
অর্থাৎ এইটি থেকে তৈরি হলো এইটি। এরাও সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে। এরপর এই নিউক্লিয়াস দুটির প্রতিটি আর একবার বিভাজিত হবে, হয়ে মোট 4টি নিউক্লিয়াস উৎপন্ন হবে। 4টি নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশা, 8টি নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশা। আট নিউক্লিয়াস বিশিষ্ট এটি হচ্ছে গ্যামেটোফাইট, অর্থাৎ লিঙ্গধর দশা। আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে তাদের জনুক্রমের বেশিরভাগটাই হচ্ছে ডিপ্লয়েড দশা। হ্যাপ্লয়েড দশা বলতে কেবল এইটুকু হ্যাপ্লয়েড দশা, অর্থাৎ গ্যামেটোফাইট হচ্ছে এই ভ্রূণস্থলীর গঠনটাই হচ্ছে গ্যামেটোফাইট। এরপরে এই নিউক্লিয়াসগুলির থেকেই পৃথক পৃথক কোষের উৎপত্তি ঘটবে এবং এইটি হচ্ছে একটি সম্পূর্ণ ভ্রূণস্থলী। এখনো হয়নি, এরপরে যেটা হবে এর পরবর্তী পর্যায়ে আর দুটি দশা আমরা আঁকবো। এই অবস্থায় 3টি নিউক্লিয়াস থাকবে এক প্রান্তে, একটি নিউক্লিয়াস মাঝের দিকে চলে আসবে। এখানেও 4টি নিউক্লিয়াসের মধ্যে 3টি নিউক্লিয়াস থাকবে এক প্রান্তে এবং একটি নিউক্লিয়াস মাঝের দিকে চলে আসবে। এই যে প্রান্তীয় নিউক্লিয়াস দেখতে পাচ্ছি তারাও সাইটোপ্লাজমের মধ্যে এখনো অবস্থান করছে, এখনো পৃথক কোষে পরিণত হয়নি তারা। এখানেও তাই সাইটোপ্লাজম কিছুটা থাকছে। এরপরে আমরা দেখতে পাবো যে মাঝখানে যে দুটি নিউক্লিয়াস আমরা দেখলাম, এই দুটি নিউক্লিয়াস এবার অর্থাৎ এই দুটি নিউক্লিয়াস ফিউজড হবে। ফিউজড হলে কি হবে? কেন্দ্রে একটি নিউক্লিয়াস অবস্থান করবে, এই গঠনের কেন্দ্রে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এখানে প্রত্যেকটি কিন্তু হ্যাপ্লয়েড, কারণ এটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল। তারপরে মাইটোসিস ঘটে সবকটাই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়েছে, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এই কেন্দ্রে দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলে তৈরি হবে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস। এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটির নাম বলছি আমরা নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস। এক প্রান্তে এই নিউক্লিয়াসটি একে ঘিরে কোষ পর্দা গঠন শুরু হচ্ছে, কোষ প্রাচীরের গঠন শুরু হচ্ছে, কমপ্লিট হয়নি। আর দুপাশে আরো দুটি কোষ তৈরি হচ্ছে। এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড। মাঝের কোষটি ডিম্বাণু বা ওভাম, পাশের কোষগুলি সহকারী কোষ বা সাইনার্জিডস। এগুলি নিচে থাকা 3টি নিউক্লিয়াস, তারা সম্পূর্ণ 3টি কোষে পরিণত হচ্ছে। এদের বলবো আমরা প্রতিপাদক কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেলস।
এদের আমরা বলছি প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেলস। যথারীতি সাইটোপ্লাজম এই নির্ণীত নিউক্লিয়াসের আশেপাশে থাকবে। এটি এখনো সম্পূর্ণ কোষে পরিণত হয়েছে এমনটা নয়, এদেরকে ঘিরেও সাইটোপ্লাজম কিছুটা থাকবে, এখনো এদের কোষ হিসেবে গড়ে ওঠা সম্পূর্ণ হয়নি, চলছে প্রক্রিয়া। এই যে সমগ্র গঠনটি আমরা এখন দেখতে পাচ্ছি, এটি একটি এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। আমরা এর আগে ডিম্বকের গঠন যখন আলোচনা করেছি তখন ভ্রূণস্থলীর গঠন আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখলাম যে ভ্রূণস্থলী কিভাবে উৎপন্ন হলো। এই ভ্রূণস্থলীটি হচ্ছে গ্যামেটোফাইট বা লিঙ্গধর দশা, হ্যাপ্লয়েড জনু বা জেনারেশন সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বা গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। এর মাধ্যমে আমাদের স্ত্রী রেণু বা ডিম্বাণু, দুঃখিত, স্ত্রী গ্যামেট, স্ত্রী রেণু নয়, স্ত্রী জননকোষ বা গ্যামেট, তার উৎপত্তি কিভাবে হলো সেটা আমরা এখানে দেখলাম। একে আমরা বলবো মেগা গ্যামেটোজেনেসিস। মেগা গ্যামেট বা ডিম্বাণুর উৎপত্তির প্রক্রিয়া মেগা গ্যামেটোজেনেসিস।